প্রিয় শিক্ষার্থীরা, কেমিস্ট্রি চ্যাপ্টার অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটির যে টপিকসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিকস, যে টপিকসটা থেকে মাস্ট কোয়েশ্চেন আসবে, মানে ইম্পর্টেন্ট এটা বলতে পারো 10⁻10 স্টার, মানে বেশি ইম্পর্টেন্ট এটা। সেটা হচ্ছে বাফার দ্রবণ। সাথে বাফার দ্রবণের ম্যাথগুলো আমরা করব, ঠিক আছে? এই বাফার দ্রবণ টপিকসটা বেশি ইম্পর্টেন্ট। এই টপিক থেকে কিন্তু কোয়েশ্চেন এসে থাকেই, প্রতি বছর আসে। তো বাফার দ্রবণ কি? যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করা সত্ত্বেও পিএইচ এর কোনো পরিবর্তন হয় না, তাকে বাফার দ্রবণ বলে। ঠিক আছে? মানে যে দ্রবণটাতে তুমি সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করবে এবং ক্ষার যোগ করা সত্ত্বেও পিএইচ প্রথমে যা থাকবে শেষেও তা থাকবে, কোনো চেঞ্জ হবে না, সেটাকে আমরা বলবো সে দ্রবণকে বাফার দ্রবণ। বাফার দ্রবণ দুই প্রকার, ঠিক আছে? একটি হলো অম্লীয় বাফার, ঠিক আছে? অম্লীয় বাফার আমরা কিভাবে চিনব? সেখানে দুর্বল অ্যাসিড থাকে, সাথে ওই অ্যাসিডের লবণ থাকে। CH3COOH একটা দুর্বল অ্যাসিড, সাথে ওই অ্যাসিডের লবণ CH3COONA, সোডিয়াম ইথানয়েট লবণ। এটা একটা দুর্বল অ্যাসিড। সবসময় বাফার দ্রবণ দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারের সাপেক্ষ হয়ে থাকে। CH3COOH এবং ওই অ্যাসিডের একটা লবণ হচ্ছে সোডিয়াম ইথানয়েট লবণ, এটা থাকবে। দুই হচ্ছে ক্ষারীয় বাফার। ক্ষারীয় বাফার কোনগুলো? যেখানে দুর্বল ক্ষার থাকে, সাথে ওই ক্ষারের লবণ থাকে, যেমন NH4OH, এটা একটা দুর্বল ক্ষার। NH4Cl ওই ক্ষারের একটা লবণ, OH-টা সরে গিয়ে সেখানে ক্লোরিন যুক্ত হলো, সেটা একটা ওই ক্ষারের লবণ। এখন আমরা একটু দেখি অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল এবং ক্ষারীয় বাফারের ক্রিয়া কৌশলটা একটু দেখি। এতটুকু বোঝা গেছে? এটা একটু মনে রাখবো। বাফার দ্রবণ দুই প্রকার, অম্লীয় বাফার, ক্ষারীয় বাফার। এখন অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল এবং ক্ষারীয় বাফারের ক্রিয়া কৌশলটা করব। এটা একটু লিখে নিও, আমি একটু মুছি। প্রথম হচ্ছে অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল। অম্লীয় বাফার কোনগুলো কিভাবে হয়? আমি বলছি একটা দুর্বল অ্যাসিড থাকবে, আর একটা দুর্বল অ্যাসিড, ওই অ্যাসিডে একটা লবণ থাকে। ঠিক আছে? এটা একটা অম্লীয় বাফার দ্রবণ CH3COOH। এখন এই দ্রবণটাতে আমি প্রথমে অ্যাসিড যোগ করব, তারপর ক্ষার যোগ করব, তা দেখব কোনো পরিবর্তন হয় কিনা। প্রথম হচ্ছে অ্যাসিড যোগ, H+। আচ্ছা, এটা একটু এভাবে মনে রাখবো,
এটা কিন্তু পরীক্ষা হলে দেখাতে পারবো না, এটা জাস্ট একটা টেকনিক, কীভাবে ধাপটা সম্পূর্ণ হয় এটা, এই জিনিসটা এখন যেটা আঁকছি কীভাবে পরীক্ষা হলে লিখবো সেটা আমি বলবো। শুরুতে দেখো আমি এই জিনিসটা চিন্তা করি, এখানে কী কী আছে, CH3COO প্লাস S প্লাস। এখন দেখো শুরুতে এখানে তাহলে কয়টা S প্লাস এবং কয়টা OH আছে, তোমরা খেয়াল করো কয়টা S প্লাস কয়টা OH, একটা S প্লাস। স্টেপ 1 ধাপ 1-এ S প্লাস আছে একটা, OH কিন্তু নাই, এখানে কোনো OH নাই, একটা শূন্যটা। দ্বিতীয় ধাপে আমি এখানে অ্যাসিড যোগ করব। এখন অ্যাসিড মানে কি, একটা S প্লাস যোগ করলাম, অ্যাসিড মানে তো কি S প্লাস যোগ করা। এখন দ্বিতীয় ধাপে এখানে S প্লাস কয়টা আছে, OH কয়টা আছে, দ্বিতীয় ধাপে এখানে S প্লাস আছে 2টা, OH আছে 0টা, ঠিক আছে। এখন তৃতীয় ধাপে দেখো দুইটা S প্লাস কিন্তু একসাথে থাকে না, কি করে এখানে যে একটা CH3COO আছে এই CH3COOর সাথে এসে ও কি হয়, যুক্ত হয়ে যায়, CH3COO এর সাথে যুক্ত হয়ে যায়, তাহলে এটা এখান থেকে সরে যাচ্ছে, এটা একটা যৌগ গঠন করে ফেলে। তাহলে শেষে আসি, দেখো এখানে S প্লাস কয়টা আছে, আর এখানে একটা, OH হচ্ছে 0টা। তাহলে দেখো বাফার দ্রবণ বলতে আমরা কি বুঝিয়েছি, যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করা সত্ত্বেও pH এর কোনো পরিবর্তন হয় না। দেখো সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করা সত্ত্বেও দেখো S প্লাস প্রথমে কয়টা ছিল, একটা, শেষেও কিন্তু একটা, কোনো পরিবর্তন হয়েছে, হয় না। OH শুরুতেও 0টা, শেষেও 0টা, কোনো পরিবর্তন হয় না। অ্যাসিড যোগ করা সত্ত্বেও যেহেতু কোনো পরিবর্তন হয় না, তাহলে এটা হচ্ছে একটা অম্লীয় বাফার দ্রবণ। বুঝা গেছে? এখন আসো আমি একটু ক্ষার যোগ করি। ক্ষার যোগ মানে OH মাইনাস যোগ করব। সেম স্টেপ, S প্লাস OH মাইনাস। আসো সেম, শুরুতে আগে আমি দেখি এখানে কয়টা S প্লাস কয়টা OH আছে। শুরুতে এটা একটা S প্লাস, OH 0। এখন আমি একটা এখানে OH যোগ করলাম মানে ক্ষার। তাহলে এখন দ্বিতীয় ধাপে S প্লাস কয়টা, একটা, OH একটা। এখন দেখো S প্লাস এবং OH পরস্পর যখন একসাথে থাকে, S প্লাস যোগ OH এরা একত্র মিলে H2O গঠন করে, H2O পানি। তাহলে পানি যখন গঠন করে ফেলতেছে তখন এটা কিন্তু ভ্যানিশ হয়ে গেল। তাহলে আমি তৃতীয় ধাপে দেখি এখানে কয়টা S প্লাস এবং কয়টা OH আছে, 0 কেন, পানি তো রয়ে গেছে। তা এখন একটা যৌগ, এটা কিন্তু পুরোটা কিন্তু পথ খালি থাকতে পারবে না। ধরো তোমার কাছে 1000 টাকা নোট আছে, বা ধরো তোমার থেকে 2টা 500 টাকার নোট আছে, তুমি আজকের দিনে আমি একটু বেরোচ্ছ, তুমি তুমি ধরো কারো থেকে 2টা 500 টাকার নোট পেলে, ঠিক আছে, মানে তোমাকে কেউ দিল আর কি। তুমি কি করবা, যখন বেরোবা তখন তুমি একটা 500 টাকার নোট নিয়ে বেরোবা, পরবর্তী যখন ওই 500 টাকার নোটটা তোমার খরচ হয়ে যাবে, তুমি তখন ওই যেটা 500 টাকা আরেকটা রেখে দিয়েছো সেটা ইউজ করবা। মানে একটা মানুষের টাকা কি করে, কিছু জমায় রাখে বিপদ আপদের জন্য, যখন কাজে লাগে। তোমার যখন টাকা শেষ হয়ে যাচ্ছে, তুমি কি করো, ওই জমানো টাকা থেকে ইউজ করো। সেম CH2COOH প্রথমে যখন এরকম ভেঙেছিল, এখানে উৎপন্ন হয়, তখন এটা কিন্তু 50% বিয়োজিত হয়, মানে আংশিক অর্ধেক, বাকি অর্ধেকও বিপদের জন্য কাজে লাগছিল, মানে বিপদের জন্য রেখে দিয়েছিল। মানে কিরকম একটু হিসাব করো, প্রথমে S প্লাস 50% ওই 500 টাকা নিয়ে বেরিয়েছে, যখন ওর এখন এখানে সংকট দেখা দিছে, মানে কেউ নাই, মানে এখানে কিন্তু পুরো খালি হয়ে গেছে, পানি তো রয়ে গেছে, তখন এখান থেকে কি হয়, আবার একটা কি হয়, S প্লাস এখানে দান করে দেয়, মানে এই বিয়োজিত হয়ে এখানে S প্লাস উৎপন্ন হয়। এখন পুরোপুরি বিয়োজিত হয়ে গেছে, প্রথমে আংশিক, এখন পুরোপুরি। তাহলে এখন দেখো সবার শেষের ধাপে 4 নাম্বার ধাপ, এখানে S প্লাস কয়টা, OH কয়টা হয়েছে, S প্লাস একটা, OH আর নেই। বুঝা গেছে? এখানে খালি থাকতে পারবে না, প্রথমে আংশিক বিয়োজিত হয়, এখন সবার লাস্টে পুরোপুরি বিয়োজিত হয়ে S প্লাস উৎপন্ন করে। তো এখন দেখো এই দ্রবণে সামান্য পরিমাণ ক্ষার যোগ করা সত্ত্বেও, দেখো শুরুতে S প্লাস একটা ছিল, শেষও একটা, শুরুতে OH একটা 0টা ছিল, শেষও 0টা, কোনো চেঞ্জ হয়েছে, হয়নি। তাহলে অ্যাসিডের ক্ষেত্রেও সেম, সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করার ক্ষেত্রে শুরু এবং শেষ সমান ছিল, ক্ষার যোগ করার ক্ষেত্রে শুরু এবং শেষ সমান ছিল, কোনো পরিবর্তন হয়নি। তাই এটা হচ্ছে বাফার দ্রবণে ক্রিয়া কৌশল। বুঝতে পারছো? স্যার পরীক্ষা হলে কিন্তু এই বক্সগুলো কিন্তু আঁকবা না, এগুলো আঁকলে কেটে দেবে, এরকম কোনো নিয়ম নাই। তো তোমরা কি করবা, একটু আমার শীটটা একটু দেখবা, আমার শীট ওখানে বর্ণনা লিখে দিয়েছে, আর যারা থেকে শীটটা নেই তারা কীভাবে লিখবা, প্রথমে স্টেপ 1, মানে আমরা জানি এটা একটা অম্লীয় বাফার দ্রবণ, CH3COOH বিয়োজিত হয়ে CH3COO প্লাস S প্লাস উৎপন্ন করে। এখানে দেখা যাচ্ছে প্রথম ধাপে S প্লাসের সংখ্যা হচ্ছে একটি, OH নেই। পরবর্তীতে আমি যখন S প্লাস যোগ করলাম, অ্যাসিড যোগ করলাম, সেখানে S প্লাস হয়ে গেল 2টি, OH কিন্তু এখনও অনুপস্থিত। এখন 2টা S প্লাস পাশাপাশি থাকতে পারে না, একটি S প্লাস এই লবণের যে CH3COO আছে
সেটার সাথে যুক্ত হয়ে একটা CH3COOH যৌগ গঠন করে ফেলে। এখন প্রথম ক্ষেত্রে খেয়াল করলে দেখা যাবে এখানে H প্লাসের সংখ্যা কয়টি হচ্ছে অ্যাক্টিভ আগের অবস্থায়, আর OH হচ্ছে 0টা। বুঝে গেছে? এভাবে ব্যাখ্যাটা লিখবা, নাম্বার পেয়ে যাবো। তো এটা হচ্ছে অম্লীয় বাফারে কি আকর্ষণ। সেম ক্ষারীয় বাফারটাও কিন্তু সেম, জাস্ট ক্ষারীয় দ্রবণ থাকে। এটা দেখো ক্ষারীয় বাফারের ক্রিয়া কৌশল। NH4OH NH4 প্লাস OH মাইনাস আর NH4Cl NH4 প্লাস Cl মাইনাস। ঠিক আছে, তাহলে সেম এখানে প্রথমে অ্যাসিড যোগ মানে H প্লাস স্টেপ, তারপর হচ্ছে ক্ষার যোগ OH মাইনাস। একটু খেয়াল করো, প্রথমে এখন দেখো প্রথমে অ্যাসিড যোগ করব। এক্ষেত্রে শুরুতে কি আছে দেখো, H প্লাস আছে 0, OH আছে একটা। ক্লিয়ার? আমি এখন একটা এখানে H প্লাস যুক্ত করলাম, তাহলে দ্বিতীয় ধাপে H প্লাস আছে একটা, OH আছে একটা, দুইটা। আমরা কি জানি H প্লাস এবং OH একত্রিত হয়ে কি গঠন করে? পানি গঠন করে। 3 নম্বর ধাপে তাহলে পানি গঠিত হয়, তাহলে 0 0। এখন দেখো এরপর এখানে তো এরকম সিঙ্গেল অবস্থা থাকতে পারবে না, এটার মতন এটাও এর প্রথমে আংশিক বিয়োজিত হয়, OH ছিল, যখন এখন এখানে সংকট দেখা গেল এ পূর্ণ বিয়োজিত হয়ে এখান থেকে OH একটা এখানে দান করে দেয়। ঠিক আছে, তাহলে শেষের ধাপে H প্লাস কয়টা? 0টা, OH আছে একটা। দেখো সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করার ক্ষেত্রেও ক্ষারীয় বাফারে শুরুতে যা শেষে তা, শুরুতে যা শেষে তা, কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এটা একটা কি ক্ষারীয় বাফার দ্রবণ ক্রিয়া কৌশল, বা এটা একটা বাফারের ক্রিয়া কৌশলের সাথে সমর্থন করে। ঠিক আছে, বাফারের কি সত্যটা কি? সামান্য পরিমাণ অ্যাসিড, যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলেও pH এর পরিবর্তন হয় না, তাকে বাফার দ্রবণ বলে। তাহলে এগুলো বাফার দ্রবণকে সমর্থন করে। এখন আসো স্টেপ, এটার ক্ষেত্রে দেখি OH যোগ করব। প্রথমে স্টেপ কয়টা আছে দেখো, H প্লাস 0, OH একটা। এখন আমি একটা এখানে OH যোগ করলাম ক্ষার। দ্বিতীয় ধাপে এটা 0, এটা দুইটা, তাহলে OH দুইটা একসাথে থাকতে পারে না, এই NH4 এর সাথে এসে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করে ফেলে, তাহলে চলে যাচ্ছে এখানে একটা যোগ হয়ে যাচ্ছে। তাহলে শেষের ধাপে এটা একটা, এটা একটা, না সরি এটা 0টা, H প্লাস তো এখানে নেই, কোনো H প্লাস নেই স্যার। NH4 এটা কিন্তু H প্লাস না, এটা NH4 প্লাস, তো এখানে কোনো H প্লাস আলাদা করে নেই, এখানে OH আছে আবার একটা শেষে। তো শুরুতে যা শেষে তা, শুরুতে যা শেষে তা, কোনো চেঞ্জ হয় নাই। তাহলে এটা হচ্ছে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, অম্লীয় বাফার এবং ক্ষারীয় বাফারের ক্রিয়া কৌশল। এগুলো কোশ্চেন আমরা সৃজনশীল যখন প্র্যাকটিস করবো তখন এগুলো নিয়ে আলোচনা করবো আবার। বুঝে গেছে? তাহলে আমরা আসো এখন একটা দেখবো হ্যান্ডারসন হেজেলবার্গ সমীকরণ বা বাফার দ্রবণের ম্যাথ, এগুলো কি দেখা যায়। যদি কোনো প্রবলেম থাকে না বুঝতে পারো তাহলে আমাকে অবশ্যই একটু জানাবা, আমি আবার দরকার এগুলো এক্সট্রা ক্লাসে দেবো। খুব ইম্পর্টেন্ট বাফার দ্রবণের ম্যাথ। যেটা হ্যান্ডারসন হেজেলবার্গ সমীকরণও বলা হয়, হ্যান্ডারসন হেজেলবার্গ সমীকরণ। অ্যাসিডের ক্ষেত্রে যখন আয়তন ও ঘনমাত্রা দেওয়া থাকে,
দেওয়া থাকে, ঠিক আছে। যখন আয়তন ও ঘনমাত্রা দেওয়া থাকে তখন সূত্রটা হচ্ছে কি, পিএইচ সমান সমান পিকেএ প্লাস লগ এন সল্ট বাই এন অ্যাসিড। যখন শুধু ঘনমাত্রা দেওয়া থাকে, শুধু ঘনমাত্রা দেওয়া থাকে, তাহলে পিএইচ সমান সমান পিকেএ প্লাস লগ সল্ট বাই অ্যাসিড। এটা মাথায় রাখবো। এটা হচ্ছে অ্যাসিডের ক্ষেত্রে, আরটা হচ্ছে ক্ষারের ক্ষেত্রে। ক্ষারের ক্ষেত্রে যখন আয়তন ও ঘনমাত্রা দেওয়া থাকে তখন পিএইচ সমান সমান পিকেবি। দেখো এ মানে কি অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, বি মানে বেস, ক্ষারের বিয়োজন ধ্রুবক, লগ এন সল্ট বাই এন বেস। আবার যখন শুধুমাত্র ঘনমাত্রা দেওয়া থাকে, পিএস সমান সমান পিকেবি প্লাস লগ বেস। বেস মানে ক্ষার বুঝায় আর কি, ঠিক আছে। এই সূত্র এগুলো। তো এখন দেখো কোশ্চেন প্যাটার্নটা একটু দেখাই কিভাবে আসে। এটার সূত্রটা মনে রাখবা। এখন কোশ্চেন গুলো করলে পুরো সূত্রটা ক্লিয়ার হবে, মানে কি ধরনের কোশ্চেন হতে পারে। কোশ্চেন ধরো এটা এরকম থাকে যে এরকম দুইটা পাত্র দিয়ে দেয়, 15 ml 0.15 মোলার CH3COOH, আর একটা পাত্র দিল 15 ml ধরো 6 ml 0.15 মোলার NaOH, যাদের পিকে এর মান 4.76। মিশ্রণের পিএইচ কত? ঠিক আছে। তাহলে এই ধরনের ক্ষেত্রে প্রথমে আমি কি করব, যখন দেখো আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, তখন N of CH3COOH, আমরা জানি N এর সূত্র কি, Sb। তা N of এটা এর এর মোল সংখ্যা হবে কত, 0.15 ইন্টু ভি এর মান কত, 15/1000। তাহলে এটা কেন 1000, এটা মিলিলিটার আছে, আমি 1000 দিয়ে ভাগ করে 1000 নিয়ে গেলাম। তাহলে 2.25 ইন্টু 10⁻³ সেম N of NaOH, এক্ষেত্রে Sb, S এর মান হচ্ছে কত, 0.15 ইন্টু ভি 6/1000। তাহলে এটা আছে 9 ইন্টু 10⁻⁴, মানে এগুলো মোল। এখন দেখো এখানে একটা জিনিস খেয়াল রাখবা, এই দুটার মধ্যে কার মানটা বড় কার মান ছোট। ইনভার্সের মান যত বাড়তে থাকে, মানে 4, 5, 6, সেটা তত ছোট হয়। তো এখানে 10⁻³ বড়, এটা ছোট, অর্থাৎ এখানে CH3COOH এর মোল সংখ্যা বেশি, তাই এটি লবণ হিসেবে কাজ করবে না, সরি, তাই এটি অ্যাসিড হিসেবে কাজ করবে, যার মোল সংখ্যা কম সেটি ক্ষার হিসাবে কাজ করে, অ্যাসিড হিসাবে কাজ করবে, আর যার মোল সংখ্যা কম সেটি লবণ হিসাবে কাজ করবে, লবণ। এটা একটু মাথায় রাখবো। যার মোল সংখ্যা বেশি দুইটার মধ্যে, সে অ্যাসিড হিসাবে কাজ করবে, আর যার মোল সংখ্যা কম সেটি এখানে লবণ হিসাবে কাজ করে। যেহেতু এখানে অ্যাসিডের মানটা বেশি এবং ক্ষারের মানটা, মানে NaOH এর মানটা কম, অ্যাসিডের মানটা বেশি বিধায় এটা অ্যাসিড এবং এটা লবণ। এখন এখানে তাহলে অবশিষ্ট অ্যাসিডটা আমাকে বের করতে হবে। সুতরাং অবশিষ্ট
অ্যাসিড কি হবে, এই যে মানটা দেওয়া আছে 2.25 ইন্টু 10⁻³ বিয়োগ 9 ইন্টু 10⁻⁴। ঠিক আছে, অবশিষ্ট কেন স্যার এখানে অবশিষ্ট অ্যাসিডটা কেন, অ্যাসিডের মানটা বেশি NaOH এর মানটা কম, তাহলে আমাকে অবশিষ্ট অ্যাসিডটা বের করতে হবে। তাহলে এটা আছে 1.35 10⁻³ মোল। আমরা সূত্রটা কি জানি, আমরা সূত্রটা কিছুক্ষণ আগে দেখছি, আয়তন এবং ঘনমাত্রা দেওয়া থাকলে pH সমান সমান pKa প্লাস log n salt বাই n acid। তাহলে pK এর মান কত 4.76 প্লাস log এর মান কত, এটা log তো আছে, সল্ট হচ্ছে এটা লবণ হিসেবে কাজ করতেছে 9 ইন্টু 10⁻⁴। আর অ্যাসিড যেটা অবশিষ্ট অ্যাসিড পাইছে সেটা অবশিষ্টটা বের করতে হবে কেন, এটা মিশ্রণের বলছে, মিশ্রণের পিএইচ তো, তাই মিশ্রণের এটার সাথে কিছুটা লবণ মিশ্রিত ছিল বা ক্ষার মিশ্রিত ছিল, সেটা বাদ দিয়ে যেটা থাকবে সেটাই কাউন্ট করব 1.35 10⁻³ এটা ক্যালকুলেশন করলে পাবো 4.4858 পিএইচ। এটা হচ্ছে আনসার। ক্লিয়ার, বুঝে গেছে? তো এই ধরনের ম্যাথগুলো কিন্তু একটু এসে থাকে, একটু করবো আর কি। আমরা আরেকটা ধরনের দেখাই, তোমরা একটু ভিডিওটা পজ করে নোট করে নিও। সেটা হচ্ছে কি, ধরো একটা কোয়েশ্চেন নাম্বার 2, একটা পাত্র আটটা পাত্র, এটা দেওয়া হলো ডেসিমোলার এইচ এ, আর এটা 10⁻² মোলার NaOH, যেখানে pKa সমান সমান 1.8 ইন্টু 10⁻⁵। ঠিক আছে, এখানে পিএইচ বা মিশ্রণের পিএইচ যেটা বলে, পিএইচ কত। তাহলে দেখো কিছুক্ষণ আগে আমি বললাম যে আয়তন এবং ঘনমাত্রা দেওয়া থাকলে ওইরকম n এর মানটা দিয়ে বের করে করতে হবে, কিন্তু এখানে কিন্তু আয়তন নেই, শুধু ঘনমাত্রা দেওয়া আছে। তাহলে আমাকে ডাইরেক্ট সূত্র বসাবো, পিএইচ সমান সমান pKa প্লাস log সল্ট বাই অ্যাসিড, সল্ট বাই অ্যাসিড। ঠিক আছে, তাহলে pKa এখানে মাইনাস log 1.8 ইন্টু 10⁻⁵ প্লাস log সল্ট মানে কত, এটা হচ্ছে সল্ট 10⁻²। আচ্ছা, কোশ্চেনটা আমি একটু ঠিক করি, সরি এটা দেওয়া থাকবে না, এটা থাকবে CH3 CAA। আমি কেন বলতেছি একটু বোঝাই, 10⁻² আর এটা হচ্ছে 0.1। হ্যাঁ, এইচ এ মানে কি বোঝাই, CH3 COOH, CH3 COOH এটা দ্বারা বোঝায় এইচ এ। ঠিক আছে, আর CH3 COON হচ্ছে ওর একটা লবণ, অ্যাসিডের CH3 COOH এর একটা লবণ হচ্ছে CH3 COON। ঠিক আছে, তাহলে এখন এটা ডিভাইড বাই এটা 10⁻² ডিভাইড বাই 0.1, এটা বসাইছে কেন, এটা লবণের মান হচ্ছে 10⁻², থার্ড ব্র্যাকেট দ্বারা ঘনমাত্রা বুঝে ঘনমাত্রাটা বসালাম, আর এইচ এ দ্বারা হচ্ছে এটার ঘনমাত্রা ডেসিমাল মানে 0.1। তাহলে এভাবে দেখো, আমরা কিন্তু আয়তন থাকলে আমি ওই n অফ এইচ এ তারপর n অফ CH3 COON দিয়ে করতে হতো। ঠিক আছে, কেন এসবি করতাম, কেন আয়তন দেওয়া ছিল তাই, কিন্তু এখানে যদি আয়তন দেওয়া নাই তাই এখন শর্টকাট করব। এবার একটা আসো pKa। ঠিক আছে, pKa মান স্যার এখানে আপনি মাইনাস লগ 1.8 ইন্টু 10⁻⁵ কেন দিলেন, আগেরটা তো কিন্তু মাইনাস লগ তো দেন নাই, কারণ বলবো এটা একটু লিখে রাখতে পারবো। কে এর মান যদি দশমিক আকারে থাকে, দশমিক বলতে কিরকম, ধরো 2.5 বা 3.5 বা 4.8 বা 2.7 এরকম আকারে থাকে, তাহলে মাইনাস লগ দ্বারা গুণ করতে হয় না, তাহলে মাইনাস লগ দ্বারা গুণ করতে হবে না, গুণ করতে হয় না। ঠিক আছে, আর যদি কে এর মান যদি ধরো ইনভার্স আকারে থাকে 1 ইন্টু 10⁻⁵ বা 1.4 ইন্টু 10⁻⁸ এরকম আকারে ইনভার্স আকারে যদি থাকে, তাহলে অবশ্যই মাইনাস লগ দ্বারা গুণ করতে হবে, মাইনাস লগ দ্বারা গুণ করতে হয়, এটা একটু মাথায় রাখবো। ঠিক আছে, দশমিক থাকলে মাইনাস লগ গুণ করতে না, আর যদি দশমিক না থাকে তাহলে মাইনাস লগ দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হচ্ছে এখানে আনসার কত আসে একটু ক্যালকুলেটর দিয়ে করে দেখিও কত আসে, এটা আনসার আসবে, সেটা হচ্ছে পিএইচ এর মান।
ব্যাপারটা বুঝে গেছে? এভাবে আর কি অঙ্কগুলা আমরা এখন একটা সৃজনশীল প্র্যাকটিস করি একটু। একটা সৃজনশীল করি, আমার শীটে আছে। সেটা হচ্ছে কি, হ্যাঁ একটা পাচ্ছে, মানে কোশ্চেনটা কিভাবে আসে একটু দেখি। এ একটা 15 ml 0.15 ml 0.15 মোলার এইচে, 5 ml 0.2 মোলার NaOH। কে এ বা পি কে একই কথা, কে যেমন পি কে এও সেম কথা। আচ্ছা কে এর মান ধরো, এটা দিছে, এটা 1.8 × 10⁻5। আচ্ছা আচ্ছা আমি এখন কে এর মানটা একটু না ধরে তোমাদেরকে একটা জিনিস শেখাই, দাঁড়াও আমি একটু, তোমরা একটু প্রশ্নের কে এর মানটা পরে দিয়ে করবো। এখানে বললো যে প্রশ্নটা কি, প্রশ্ন দুই ধরনের হতে পারে, সেটা কি পাত্রদ্বয় মিশ্রিত করলে, পাত্রদ্বয় মিশ্রিত করলে দ্রবণে, পাত্রদ্বয় মিশ্রিত করলে, মিশ্রিত দ্রবণে সামান্য ক্ষার যোগ করলে, সে দ্রবণে সামান্য ক্ষার যোগ করলে পিএইচ এর কোনো পরিবর্তন হবে কিনা। ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেন আসে। আমি এটার সাথে সাথে আরেকটা করব, এটা একটা ধাপ শিখাচ্ছি। আচ্ছা প্রথমে কে ধাপটা শিখাই, 1.8 × 10⁻5। ধরো এটা কি কি আছে, প্রথমে আমাকে তাহলে কি NH SB, এটা মান কত হবে, এস এর মান হচ্ছে 0.15, বি হচ্ছে কত 15/1000। তাহলে এটা আনসার আসে কত, আমি একটু আমার সেটা আনসার শিট আছে, আমি ডাইরেক্ট বসিয়ে দিই 2.25 10⁻3, 2.25 × 10⁻3 মোল। তারপর এটা NaOH, এটা হচ্ছে কত, SB সেম 0.2 × 5/1000। কেন মিলিলিটার থেকে লিটার নিয়ে যাচ্ছে, এগুলো মিলিলিটারকে লিটার নিয়ে যেতে হবে। তো এটার আনসার আসবে তোমার 1 × 10⁻3, 1 × 10⁻3 মোল। এখন এখানে তোমরা বলো কোনটা বড় কোনটা ছোট, অবশ্যই 2.25 বড়, এটা ছোট। তাহলে এখানে অ্যাসিড কোনটা, এটা অ্যাসিড হিসেবে কাজ করবে আর এটা লবণ হিসেবে কাজ করবে। তাহলে সুতরাং অবশিষ্ট অ্যাসিড, ওই লাইনটা লিখবা, আমি লিখতেছি না, তোমরা একটু লেখার সময় লিখিও। এখানে যেহেতু এইচ এর মানটা মোল সংখ্যা বেশি, NaOH এর মোল সংখ্যা কম, তাহলে এইচ এ অ্যাসিড হিসেবে কাজ করবে, NaOH লবণ হিসেবে কাজ করবে। তাহলে অবশিষ্ট অ্যাসিড কত হবে, 2.25 × 10⁻3 মোল বিয়োগ 1 × 10⁻3। ঠিক আছে, তাহলে এটা আনসারটা কত আসতেছে, 1.25 10⁻3, 1.25 10⁻3 এটা অবশিষ্ট। তাহলে আমরা পিএইচ বের করব, পিএইচ সমান সমান pKa প্লাস লগ N সল্ট বাই N অ্যাসিড। তাহলে pKa এর মান কত, এখানে মাইনাস লগ হবে কেন, ইনভার্স আকারে আছে, 1.8 × 10⁻5 প্লাস লগ N সল্ট কত, সল্ট হচ্ছে এটা 1 × 10⁻3, আর
এটা হচ্ছে কত 2.25 2 না, এটা হচ্ছে এটা অবশিষ্ট যেটা থাকবে সেটাকে কাউন্ট করব। অনেকে এটাকে কাউন্ট করে, এটা ভুল। যেটা অবশিষ্ট সেটাকে নেব 1.25 ইন্টু 10 ইনভার্স 3, সরি এটা 23 লিখছে 3 হবে। তো এখানে সামথিং একটা মান আসবে 4 পয়েন্ট বা সামথিং 4.58 না কত আসে বা 3 পয়েন্ট, তো এটা আসবে। আমার এটা করছি না, তোমরা একটু করিয়া। তাহলে এটা পিএসটা বের করলাম, ঠিক আছে। এখন এই দ্রবণটা কিন্তু অম্লীয় হবে, কেন? অবশিষ্ট যেহেতু অবশিষ্ট অ্যাসিড থাকতেছে, তার দ্রবণটা অ্যাসিডীয় হবে বা অম্লীয় হবে। তা অম্লীয় দ্রবণটা এইচে এটা অম্লীয় ছিল এসে, মানে এস প্লাস এ মাইনাস। এখন এই দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করতে হবে। আমরা কিছুক্ষণ আগে বাফার দ্রবণ শিখালাম, এই দ্রবণে প্রথমে ক্ষার যোগ করতে বলছে, ক্ষার মানে OH মাইনাস। আমরা স্টেপগুলো যেটা শিখালাম কিছুক্ষণ আগে, স্টেপ এস প্লাস, স্টেপটা পরীক্ষা হলে লিখবা না, বাট এখানের মধ্যে একটু দেখাবার জন্য বোঝাচ্ছে। তো এখানে আমার ক্ষার যোগ করতে বলছে, প্রথমে এখানে এস প্লাস কয়টা আছে? 0, একটা OH 0, একটা OH যোগ করব এখানে, OH যোগ করে একটা এস প্লাস একটা OH, ঠিক আছে। তাহলে একটা এস প্লাস একটা OH মিলে কি হয়? পানি তৈরি হয়, তাহলে 0 0 হয়। তো এটা পুরোপুরি বিয়োজিত হয় না, এটা আংশিক বিয়োজিত হয়। এটা এখান থেকে আবার কিছু পার্সেন্ট OH দিতে, আমি কিছুক্ষণ আগে বুঝেছি, আমার ভিডিওর প্রথম দিকে ওটা একটু বুঝি না, তাহলে এটা একটু ক্লিয়ার হবে। এইচ এ মানে CH3 COOH, আমি কিছুক্ষণ আগে যেটা বুঝলাম সেটা ছিল যেটা CH3 COOH CH3 COO প্লাস H প্লাস, ওইটার মধ্যে এটা। তারপরে 4 নম্বর ধাপে এটা কি হয়? 0, এটা 1 না, এটা 1 এটা 0, হ্যাঁ। লাস্টে আবার একটা এস প্লাস নিয়ে ফেলে, তারপর শুরুর পিএস এবং শেষের পিএস সেম থাকে, কোনো পরিবর্তন হয় না। সামান্য পরিমাণ ক্ষার যোগ করো, পিএসে কোনো পরিবর্তন হয় না, যেমন আছে তেমন থাকে। এখন আসো, আমি যেটা বুঝাতে চাইছিলাম, পরীক্ষা হলে যদি বা প্রশ্নের মধ্যে যদি কে দেওয়া না থাকে, জাস্ট এই প্রশ্ন দেওয়া আছে, জাস্ট এই প্রশ্নটা দেওয়া আছে, তাহলে তুমি কি করবা? এই লাইনটা আর দেখাতে হবে না, এই লাইনটা লিখতে হবে না, এই অবশিষ্ট অ্যাসিড দিয়ে এতটুকু লিখে দেবো যে এত মোল। তখন এরপর এই কোশ্চেনটা, এটা এই আনসারটা এখানে জয়েন করে দিয়ে দেবো, এটা এখানে জয়েন করে দিয়ে দেবো। যদি কে দেওয়া থাকে, মাথায় রাখবা, যদি কে দেওয়া থাকে তাহলে এই লাইনটা করতে হবে, আর যদি কে দেওয়া না থাকে তাহলে এতটুকু শেষ করে দিলে তোমাদের কাজ হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছো? তো এইগুলাই আমরা চাইবো যে আরো কয়েকটা ক্লাস সামনে এগুলো নিয়ে একটা সৃজনশীল ক্লাস দিতে, আরো অনেকগুলো প্রবলেম তোমরা পাবা, ওগুলো নিয়ে আলোচনা করবো। পুরো এটা নিয়ে একটা সৃজনশীল ক্লাস করবো। আমাদের আর বেশি ক্লাস নেই চ্যাপ্টারের উপর, আমরা তাড়াতাড়ি শেষ করবো, আবার আমরা রিভিশনও শুরু যাবো। তো আজকে এতটুকু পর্যন্ত, নেক্সট ক্লাসে আমরা অন্য একটা টপিক নিয়ে আসবো। টিল দেন বাই, খোদা হাফেজ।